সুপ্রিয় দর্শক, RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আমরা সবাই জান্নাত বা স্বর্গের বর্ণনা শুনেছি, কিন্তু স্বচক্ষে দেখিনি। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে জান্নাতের কিছু নিদর্শন বা ঝলক দেখিয়েছেন। পৃথিবীর ভূখণ্ডে এরকম নিদর্শনের একটি চীনের সিচাং বা তিব্বত। সম্প্রতি দক্ষিণ এশিয়া থেকে একদল মিডিয়াকর্মী চীনের তিব্বত বা সিচাং সফর করেছেন। সেখানে মিশে আছে পাহাড়, প্রকৃতির সৌন্দর্য, ভিন্নধর্মী সংস্কৃতি আর আধুনিক প্রযুক্তির বিস্ময়। তারা ঘুরে দেখেছেন প্রাচীন ঐতিহ্য, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা। শুনব তাদের সেই গল্প। আমাদের সঙ্গে আছেন এই সফর দলের দুজন সংবাদকর্মী যারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন। পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন সংবাদ উপস্থাপক ইশরাত আমিন। আমার সঙ্গে আরও আছেন সিএমজির সংবাদকর্মী রওজায়ে জাবিদা ঐশী। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ইশরাত আমিন, আপনার কাছে শুনবো সম্প্রতি এই তিব্বত ভ্রমণের অভিজ্ঞতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে RTVকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তিব্বত সফরের অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে আসলে খুব অল্প সময় এটা বলে শেষ করার মতো না। তারপরে আমি যেটা বলতে চাই যে প্রথমে যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ধারণা তিব্বত সম্পর্কে, আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নিষিদ্ধ নগরী, এবং আমাদের কাছে সবসময় মনে হয়েছে যে আধ্যাত্মিকতায় পূর্ণ একটা জায়গা। কিন্তু সেখানে যাওয়ার পরে আমার কাছে সবচেয়ে যে ব্যাপারটা সবার প্রথমে আমাকে আকর্ষণ করেছে সেটা কিন্তু আপনি এরই মধ্যে আপনার অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছেন যে পৃথিবীর ভূস্বর্গ। আমি বারবারই আমার সাথে যারা ছিলেন ঐশী এবং সিএমজির আরও দুইজন, আমি সবসময় বলছিলাম যে আমার মনে হচ্ছে আমি পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে চলে এসেছি, কারণ পৃথিবী যে এত সুন্দর হতে পারে এটা আমার আসলে ধারণায় নাই। সেই সাথে উন্নয়ন, একটা দুর্গম এলাকা, দুর্গম অবশ্যই বলতে হবে কারণ পুরোটাই পাহাড় ঘেরা, এবং শুরুতে যেটা হচ্ছিল যে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এত বেশি যে আমাদের অক্সিজেন লেভেল নেমে যাচ্ছিল। এই সব কিছু মিলিয়ে অনেক ধরনের ডিফিকাল্টিজ সেখানে আছে, কিন্তু তার এরকম দুর্গম একটা এলাকা এত উন্নত হতে পারে। চীন সেখানে অবকাঠামোগত উন্নয়ন যে কতটা করেছে, এবং সে কারণে সেখানকার পর্যটন ব্যবস্থা খুবই উন্নত। মানে সেখানে রাস্তাঘাট বা সব কিছু, আমি যদি অর্থনৈতিক উন্নয়নটাও হিসাব করি, দেখে মনে হবে না যে আসলে এখানে প্রকৃতি এতটা দুর্গম। খুব সুন্দর করে সাজানো গোছানো একটা প্রদেশ, এবং পুরোটা জার্নিতেই মানে আমরা যতদিন ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে অনেক কিছু নেবার আছে, আমাদের অনেক কিছু শেখার আছে, এবং পুরো জার্নিটাই আসলে আমাদের খুব ভালো ছিল। ওখানে গিয়ে অক্সিজেনের স্বল্পতা অনুভব হয়েছে। এটা হয় ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় এক ধরনের অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়। সেইটাকে কিভাবে ওভারকাম করতে হয়েছে? মানে আপনাদের কোনো সমস্যা বা এক ধরনের আসলে প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে কাটালেন? এক ধরনের গাইডলাইন কিন্তু আমরা যাওয়ার আগেই আমাদেরকে দেয়া হয়েছে। সেই সাথে ওইখানে যাওয়ার পরে আমি যেটা দেখেছি যে ওখানে কিন্তু ট্যুরিস্টদের জন্য সব রকম ব্যবস্থা আছে। অক্সিজেন নেয়ার জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ওইখানে আছে, প্লাস হোটেলে যে আমরা ছিলাম হোটেলে অক্সিজেন সিলিন্ডার রাখা আছে। তাছাড়াও বিভিন্ন ধরনের অক্সিজেন স্প্রে করার যে স্প্রে ইকুইপমেন্ট, মানে মোটামুটি যেন একজন ট্যুরিস্ট সেখানে গেলে তার এই ধরনের সমস্যা সমাধানের জন্য যা যা রাখা দরকার সে ব্যবস্থা। এটা হচ্ছে হোটেল কর্তৃপক্ষ থেকেই এরকম সিচুয়েশন, মানে এরকম ব্যবস্থাগুলো রেডি করা ছিল যে কোনো পর্যটকের এই জাতীয় প্রবলেমগুলো যেন না হয়। হ্যাঁ, সেই সাথে আমি দেখেছি সবগুলা ডিপার্টমেন্টাল স্টোর, সেখানে দোকানপাট সব জায়গায় কিন্তু ওই যে অক্সিজেন স্প্রেটা রাখা আছে, যেন খুব জরুরি ইমার্জেন্সিতে যেন সাথে সাথে সেটা নেওয়া যায়। জি ইরশাদ, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। ঐশী, আপনার কাছে জানতে চাই যে যেটা ইশরাত বলছিল যে তিব্বত নাম শুনলেই এক ধরনের আধ্যাত্মিক এবং রহস্য ঘেরা এক নগরী বা এক অঞ্চলের কথা মনে হয়। আপনি যখন প্রথম তিব্বতে পা রাখলেন কেমন মনে হয়েছিল? অসম্ভব সুন্দর। বারবারই আমরা বলছিলাম যে পৃথিবীর বোধহয় অন্য একটা জায়গা এখানে আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে মানে একটা বিষয় আমাদেরকে বারবার, আমরা যখন জার্নিটা করি তখন আমরা বলছিলাম যে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যটাকে এমনভাবে মানে ওরা রেখেছে যে মানে অক্ষত,
মানে কোনো প্রকার এখানে আর্টিফিশিয়ালিটি নেই বা হচ্ছে এই প্রকৃতি নষ্ট করে কোনো আধুনিকায়ন করা হয়নি। প্রকৃতিকে একদম ঠিক রেখে যত প্রকার আধুনিকায়ন করা যায় তারা সব কিছু করেছে। তো এই বিষয়টি কিন্তু খুব আমাদের নজর কেড়েছে। আসলে আমরা যেখানে গিয়েছি মনে হয়েছে চারপাশেই পাহাড়, আমরা আসলে পাহাড়ের মাঝখানেই যেখানে আছি, পাহাড় যেদিকেই তাকাই পাহাড়, মানে এতটাই সৌন্দর্য সব দিক থেকে। এবং আধ্যাত্মিকতার কথা আপনি যেটি বলছিলেন, তিব্বতের মানুষ যে এতটা ধর্মভীরু, এটা মনে হয় আমরা নিজেদের চোখে না দেখলে অতটা বুঝতে পারতাম না। মানে এই বর্তমান সময়ে এসেও যে তাদের যে তিব্বতীয় স্থানীয় বৌদ্ধ ধর্ম যেটা তারা আসলে পালন করে থাকে এবং তাদের যে উপাসনালয়গুলো, এগুলো আসলে এত অর্গানাইজড। মানে তারা যেটা করে যে ধর্মকে সাথে রেখে কালচারাল একটা প্র্যাকটিস আছে তাদের, এবং এটা স্থানীয় প্রশাসন থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হয়। এবং ধর্মচর্চা করছেন ঠিক আছে, কিন্তু তার সাথে তারা কিন্তু যথেষ্ট আধুনিক, মানে আধুনিকতার চর্চাটা তারা করেন। মানে এই যে পৃথিবী এগোচ্ছে, চীন এগোচ্ছে, চীনের সঙ্গে তাদের যেই আমরা যতটুকু জানি যে একটা সময় আসলে তিব্বতের যে অবস্থাটা ছিল খুব বেশি উন্নত ছিল না, আসলে খুব দুর্গম এরিয়া আমরা যতটুকু জানি। তো সেই জায়গা আজকের আধুনিক সিচাং হয়ে ওঠার পেছনে চীনের যেসব পদক্ষেপ, তার ভেতরে তাদের ধর্মচর্চাকে সাংস্কৃতিকভাবেও যে মানে এটাকে ঐতিহ্যিকভাবে আরও নতুন করে আধুনিকতার মাধ্যমেও যে উপস্থাপন করা যায়, এইটা কিন্তু ট্যুরিস্টরা সেই মেসেজটা পান ওখানে যাওয়ার পরে। ঐশী, আমরা এই বিষয়ে আবারও আলোচনা করব একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। ঐশী, যেটা আপনি বলছিলেন, আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে এটা চায়না মিডিয়া গ্রুপের পক্ষ থেকে আয়োজিত একটা ট্যুর ছিল, এবং আপনার সঙ্গে বাংলাদেশ থেকে আর কোন কোন দেশের সংবাদকর্মীরা সেখানে গিয়েছিলেন? আমাদের সাথে 6টা দেশের সংবাদকর্মীরা গিয়েছিলেন। তার মধ্যে ইন্ডিয়ার 2টো টিম গিয়েছিল, সাউথ ইন্ডিয়ার একটা টিম আর হচ্ছে দিল্লির একটা টিম গিয়েছিল। সবাই চায়না মিডিয়া গ্রুপেরই সদস্য। এর বাইরেও কিছু সদস্য যারা অন্যান্য মিডিয়াতে কাজ করেন, সংবাদকর্মী বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন, এরকম ইনফ্লুয়েন্সার যারা, তারাও গিয়েছিলেন। মঙ্গোলিয়া, কম্বোডিয়া, নেপাল, বাংলাদেশ, ওনারা ছিলেন, এই দেশগুলোর সদস্যরা ছিলেন আর কি। আর এই আমন্ত্রণটা ছিল আসলে চায়না মিডিয়া গ্রুপেরই আমন্ত্রণ ছিল, কিন্তু এখানে সিচাং যে প্রাদেশিক সরকার, তাদের যে তত্ত্বাবধান ছিল আসলে আমাদেরকে মানে আতিথেয়তার জায়গাটা ছিল চমৎকার। আমরা আসলে সিচাংয়ে যাওয়ার পরে খুব অবাক হয়েছি যে মানুষ এতটা মানে অতিথিপরায়ণ। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক অতিথিপরায়ণ, আমরা সেটাই দেখে বড় হয়েছি। কিন্তু সেখানে যাওয়ার পরে মনে হয়েছে যে তারা প্রচুর আন্তরিক। মানে এই যে বিদেশিদেরকে যে তারা গ্রহণ করে, তাদের এই মানে আপ্যায়ন দেখে আপনার মনে হবে যে তারা মানে খুবই সহজ সরল এবং খুব সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করে মানুষকে। এবং খুব ভালো লেগেছে যে আমাদেরকে তারা খুব সম্মান করছে, ভালোবাসছে, যে কোনো বিষয়কে তারা মানে এই যে বিদেশি হিসেবে যাওয়া, তারা খুব সুন্দর করে ট্রিট করছে আসলে আমাদের সাথে। আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে তারা কতটা অবগত, বাংলাদেশের সম্পর্কে তারা জানে কিনা? আমাদের ম্যাস পিপুল যারা, তারা খুব একটা জানেন না, যেটা সত্য কথা। কিন্তু যারা আসলে প্রশাসনিক লেভেলে কাজ করছেন বা প্রচারণা বিভাগগুলোতে কাজ করছেন বা অন্যান্য যেমন মেডিকেল ইস্যু নিয়ে যারা কাজ করছেন বা আরও অন্যান্য সেক্টরের লোকজন, তারা জানেন বাংলাদেশ সম্পর্কে। কারণ বাংলাদেশ আসলে তাদের খুব কাছাকাছি, ভৌগোলিক সীমানা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই অনুযায়ী তাদের কালচার এবং তাদের সাথে যে বাংলাদেশের অনেকটা মিল আছে, এই বিষয়গুলো সম্পর্কেও আমাদের কারো সাথে কথা হয়েছে। তাদের সম্পর্কে আমরা বাংলাদেশ সম্পর্কে তাদের কাছে জেনেছি নানান বিষয় সম্পর্কে। তো এইটা ট্যুরিজমের জায়গা থেকে যেহেতু চীন প্রশাসন অন্যভাবে চিন্তা করছে, বাংলাদেশ নিয়ে কিন্তু এখন তাদের কাছে পৌঁছে যাচ্ছে নানা রকম তথ্য। ধন্যবাদ ঐশী, আমি আসবো আপনার কাছে। ঈশ্বর, আপনার কাছে যেটা জানতে চাই যে আপনি সিচাং সফরে বিভিন্ন ধরনের ওদের বাজার,
ওদের মার্কেট দেখেছেন, দেখে আপনার কাছে কি মনে হয়েছে যে তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট বা নিজস্ব কিছু জিনিসপত্র, তাদের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এমন কিছু পণ্য আপনি দেখেছেন? এই বিষয়টা আপনি যদি একটু আমাদের সামনে বর্ণনা করেন। অনেকগুলো বাজার ঘুরে দেখেছি এবং বাজারে গিয়ে আমরা বেশ মজাও করেছি, কারণ একটা ব্যাপার ছিল যে আমরা একটা বাজারে গিয়েছিলাম, আমার মনে আছে যে সেখানে মহিলা বাজার পরিচালনা করে। আমি যদি একটু মানে তুলনা করি তাহলে হয়তো বা দর্শকের আরও বুঝতে সুবিধা হবে। এই আরটিভির পাশেই দেখেন কারওয়ান বাজার, তো কারওয়ান বাজারের মতোই একটা বাজার। আমি বাজারে ঢোকার সাথে সাথে আমার মনে হলো যে কারওয়ান বাজারের মতো একটা বাজারে আমি আসছি, যেখানে সবজির গন্ধটাও আমি পাচ্ছিলাম একই রকম। কিন্তু পার্থক্যটা হচ্ছে দুইটা জায়গায়। একটা হচ্ছে এত পরিষ্কার একটা বাজার, এটা আমাদের বাংলাদেশিদের ধারণায় কম আছে, কারণ বাজার বলতেই আমরা বুঝাই যে কিছু ময়লার স্তূপ থাকবে পাশে, রাস্তাটা ভাঙাচোরা হবে, কিন্তু সেখানে একদমই ভিন্ন একটা দৃশ্য। আরেকটা জিনিস হচ্ছে যে সেই বাজার পুরোটা পরিচালনা করেন একজন মহিলা, এবং তাকে সবাই যে পুরো বাজারটা পরিচালনা করেন একজন মহিলা। তা সবগুলো দোকান ভাড়া দেন তিনি, ভাড়া তুলেন তিনি, এবং এমন না যে অনেক বয়স্ক, উনি কিন্তু খুব ইয়াং। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে একজন মানে তরুণ উদ্যোক্তা হিসেবেই তিনি এটা শুরু করেছেন, পুরো বাজারের কন্ট্রোল তার হাতে। এবং আমরা যেটা আমাদের দেশের কি হয়, যেটা আমরা সবসময় দেখে আসি যে মেয়েদেরকে এরকম একটা বড় কোনো কিছুর দায়িত্বে আছে, আমরা কিন্তু মেয়েদেরকে সেভাবে নির্ভর করতে পারি না বা আমরা সাপোর্টও করি না। কিন্তু ওইখানে প্রত্যেকটা দোকানদার তাকে মানছে এবং সে যেভাবে বলছে, সে যেভাবে ডিরেকশন দিচ্ছে, সবাই সেভাবেই কাজ করছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, বাংলাদেশ সম্পর্কে তারা চিনে, অতীশ দীপঙ্করকে দিয়ে তারা বাংলাদেশকে কিন্তু চিনে, এবং বাংলাদেশকে তারা ভালোই চিনে, কারণ আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি মনজালা, তারা বাংলাদেশকে বলে মনজালা, এবং এটা বললেই তারা বুঝে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। এই যে মনজালা থেকে আসা মানুষকে যে তাদেরকে আপন করে নেওয়ার ব্যাপার, এটা অতীশ দীপঙ্করের প্রীতির কারণে হয়েছে। ধর্মীয় ব্যাপারটা তাদের মধ্যে অনেক বেশি, এবং ধর্মভিত্তিক যে বিশ্বাস, এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। দেখেন, আমরা কম বেশি কিন্তু সবাই ধর্মীয় চর্চা যেটা, সেটা কিন্তু কম বেশি সবাই করে, কিন্তু ধর্মীয় বিশ্বাসের যে ব্যাপারটা এতটা বেশি তাদের মধ্যে যে তারা একটা খারাপ কাজ করতে গেলে তারা এটা চিন্তা করে। মানুষ এতটাই বিশ্বাস করে, এবং তাদের ধর্মের মূল বিশ্বাসের জায়গাটা হচ্ছে যে মানুষের উপকার করা। এই জন্য আমি প্রত্যেকটা মানুষকে দেখেছি এই বিশ্বাসটা নিয়েই তারা এগিয়ে যায়। সেখানে মৌলিক চাহিদা যেটা আমরা বুঝি, সেখানকার শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে আমি যদি উন্নত বিশ্বের কথা চিন্তা করি, ইউরোপ আমেরিকার কথা চিন্তা করি, সেরকম ইউনিভার্সিটি আমি সেখানে দেখেছি। বুদ্ধিজম ইউনিভার্সিটিতে গিয়েছি, সেখানে আপনার যে ধরেন স্টুডেন্টদের জন্য যে ধরনের ফ্যাসিলিটিস, এবং এত বিশাল জায়গা নিয়ে সেখানে আপনার স্টুডেন্টদের হচ্ছে ডর্ম আছে, ক্যাফেটেরিয়া আছে, সেখানে স্টুডেন্টদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য পাহাড়ের পাশে এত সুন্দর পরিবেশে পাঠদান চলছে। আমার কাছে মনে হয়েছে যে এটা যে কোনো উন্নত বিশ্বের কোনো ইউনিভার্সিটিকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট। ওরা প্রথমেই ধরে নিয়েছে যে আমাদের এই প্রদেশটাকে উন্নত করতে হলে আমাদেরকে সড়ক পথটা উন্নত করতে হবে, এই জন্য প্রথমেই ওরা সড়ক পথকে উন্নত করেছে। কিছুক্ষণ পরপরই অনেক টানেল, কিন্তু এই টানেলের ভিতর দিয়ে, কারণ যেটা ঐশী বলছিল যে পাহাড় ঘেরা, তো পাহাড়ের ভিতর দিয়ে টানেল করে কিন্তু তারা সড়ক পথ উন্নত করেছে। সেই সাথে আরেকটা ব্যাপার, আমি ওইখানে কোনো ভিক্ষুক দেখি নাই, সবাই একটা লাক্সারিয়াস লাইফ। আমি যদি বলি যে আপনি বাংলাদেশের রাস্তায় কয়টা BMW দেখেন, বাংলাদেশের রাস্তায় আপনি কয়টা রেঞ্জ রোভার দেখেন, সেখানে আমি 10 মিনিট পর রেঞ্জ রোভার BMW দেখেছি। সেই সাথে সেখানে সবাই কর্মঠ, কেউ কিন্তু অলস বসে নাই, বেকার বসে নাই, ছেলে মেয়ে সবাই সেখানে কাজ করে। ওদের পলিসিটাই এরকম যে সবাই মিলে প্রদেশটাকে উন্নত করবে। এটা শুধু সরকারের দায়িত্ব বা শুধু জনগণের দায়িত্ব এটা না, সরকার এবং জনগণ সবাই মিলে এই জায়গাটাকে উন্নত করবে। এটা সবাই তার নিজস্ব মাতৃভূমিকে ধারণ করে এবং এটাকে উন্নত করার জন্য সবাই কাজ করে। ধন্যবাদ ইশরাত আপনাকে। ঐশী, আপনার কাছে যেটা জানতে চাই, এই যে তিব্বত থেকে আধুনিক সিচাং, এই যে অবকাঠামোগত উন্নয়ন বা জীবনমানের যথেষ্ট উন্নত মান আমরা সেখানে দেখি, এটা আপনি কিভাবে দেখেছেন? আমরা সেই জিনিসটা ফিল করতে পেরেছি যে কতটুকু উন্নয়নের পথে তারা হাঁটছে। আসলে
আমরা জানি যে এই বছরটা হচ্ছে সিচাংয়ের 60 ইয়ার্স তারা উদযাপন করছে। তো 1965 সালে মূলত যে গণপ্রজাতন্ত্রী চীনের যে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল, মানে যখন সেটা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল, গণপ্রজাতন্ত্রী চীনের ইয়েতে সেটা যায় দায়িত্বে। এবং এরপরে কিন্তু আস্তে আস্তে করে যে তাদের আধুনিকায়ন এবং তাদের শাসন, কিন্তু চীন সরকার কিন্তু সবসময় তাদেরকে সেই স্বায়ত্তশাসিত যে একটা স্বাধীনতা সেটা সবসময় তাদেরকে দিয়ে রেখেছে। আসলে সেইটা ধরে রেখে তারা ধীরে ধীরে কিন্তু এই উন্নয়নের পথে এগিয়েছে। ঐশী, আমরা এই বিষয়ে আবারও আলোচনা করব একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। ঐশী, যেটা আপনি বলছিলেন। জি, তাদের বেশ কয়েকটি ইনস্টিটিউট, তারপরে যে আপা যেটা বলছিলেন ইউনিভার্সিটি, এবং আরও বেশ কয়েকটি জায়গা আমরা ঘুরে দেখেছি। আমি যদি সেই আদলে বলি একটু, যে যেটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়, এখন তাদের যে বিশ্ববিদ্যালয় এবং টেকনোলজি ইনস্টিটিউট, এর বাইরে হচ্ছে তাদের যে মেডিকেল ইনস্টিটিউট, এগুলো যখন আমরা ঘুরে দেখলাম, তাদের পড়াশোনার মান, মানে শিক্ষার্থীদেরকে আধুনিক করার ক্ষেত্রে পড়াশোনাতে আসলে নতুনত্ব কি আনা যায়, এই বিষয়গুলো তারা এত সুন্দর করে বাস্তবায়ন করেছেন। আমি যদি একটু বলি যে সিচাং বিশ্ববিদ্যালয়ে যখন আমরা গেলাম, বুদ্ধিজম ইউনিভার্সিটি, সেটি এক কথায় আসলে আমরা বাংলাদেশে মাদ্রাসায় যে স্টুডেন্টরা পড়াশোনা করে, মূলত তুলনা করলে কিন্তু বিষয়টা এটাই। ওইটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় বিষয় নিয়েই বিশ্ববিদ্যালয়। সেখানে হচ্ছে আপনার 60% পড়াশোনা হয় বুদ্ধিজম বিষয়ে, এবং এর 20% হয় হচ্ছে অন্যান্য বিষয়, কম্পিউটার বা অন্যান্য যেসব সাবজেক্ট আছে সেগুলো, এবং কালচার নিয়ে তারা পড়ায় 20% বিষয় নিয়ে। তো এই যে সমন্বয়, এই সমন্বয়ে আমরা পুরোটা ঘুরে যেটা বুঝলাম যে আমাদের দেশের শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়েন যেভাবে, আসলে তারাও সেভাবেই পড়ছেন। ধর্মীয় লাইনে পড়াশোনা করার মাধ্যমে তারা যে দীক্ষা নিচ্ছেন, গুরু হিসেবে কেউ কেউ কাজ করবেন, কেউ বা হচ্ছে বিভিন্ন জায়গায় যেসব এই জাতীয় বৌদ্ধ ধর্মীয় ইনস্টিটিউট আছে সেগুলোতে কাজ করার সুযোগ আছে তাদের, এবং তাদেরকে আসলে পড়াশোনার পরে কর্মসংস্থানের বিষয়টিও কিন্তু চীন সরকার নিশ্চিত করে। এবং আমরা যেটা জেনেছি যে আমরা একটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউটে গিয়েছিলাম, সেখানকার যে আপনার তাদের পড়াশোনার মান আমরা দেখেছি, আমরা খুবই অবাক হয়েছি যে একটা ক্লাসরুম, সেখানে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, পাশে হচ্ছে, মানে আমরা অটোমোবাইল ইনস্টিটিউট একটা সেখানে গিয়েছিলাম, তো পাশেই হচ্ছে গাড়ির ইকুইপমেন্টস যেগুলো আছে সব কিছু রাখা, এবং পাশে হচ্ছে ক্লাস করছেন, টিচার ক্লাস নিচ্ছেন। তো টিচার ক্লাস করছেন, একটু পরেই যে আবার হচ্ছে প্র্যাকটিক্যালটা নিচ্ছেন, পাশেই কিন্তু সব কিছু রাখা, একটা টোটাল একটা ক্লাসরুম, যেটাকে আমরা ল্যাব বলবো না ক্লাসরুম বলবো। এটা কি কোনো ইউনিভার্সিটি নাকি কোনো একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছিল? না, ওইটাও একটা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ওইটার নাম হচ্ছে ইনস্টিটিউট, টেকনোলজি ইনস্টিটিউট, সেটার নাম ছিল সিচাং টেকনোলজি ইনস্টিটিউট, কিন্তু এটা আসলে বিশ্ববিদ্যালয়ই। আর আমরা যেটা বুদ্ধিজম, সেটা ছিল বিশ্ববিদ্যালয়। তো ওদেরকে না আপনার মানে পড়াশোনার আসনগুলো ওই রকমই যে তারা বের হয়ে যেন কর্মসংস্থানটা নিশ্চিত হয় তাদের, এবং এইটাকে নিশ্চিত করা, পাশে হচ্ছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তুকি দেওয়া হয়, পরিকল্পনা মাফিক সুন্দর পরিকল্পিতভাবেই তারা করেছে। ঈশ্বর, আপনার কাছে এটা জানতে চাই, স্থানীয় খাবার আপনি কি অভিজ্ঞতা নিয়েছেন কিনা, সেখানকার স্থানীয় খাবারগুলো কেমন লেগেছে, বা তাদের খাবারগুলো কি, এবং আপনি যে বাজারের কথা বলছিলেন সেখানে বাংলাদেশের মতো কি অ্যাভেলেবল সবজিগুলো পাওয়া যায়, নাকি এর বাইরেও কিছু আপনি দেখেছেন? অনেকগুলো টিমই তো গিয়েছে, সবারই যেমন আমরা গরুর মাংসটা পছন্দ করি, আবার ইন্ডিয়ার যে গ্রুপটা এসেছে তারা দেখা যাচ্ছে যে গরু মাংসটা খাচ্ছে না। একই টেবিলে আমরা বসেছি, কিন্তু এই যে দুই ভিন্ন ধর্মের কারণে আসলে এরকম, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। একদমই হালাল খাবার রাখার চেষ্টা করা হয়েছে। ইভেন আমরা সেখানে মুসলিম কিছু রেস্টুরেন্টও দেখেছি, এবং আমরা মুসলিম রেস্টুরেন্টে গিয়ে ট্রাইও করেছি। সেখানে গিয়ে আমি গরুর মাংস খেতে পারবো,
বা গরুর মাংসের কাবাব খেতে পারছি, এবং আমাদের মতো করে একদম ধরেন বাংলাদেশ বা পাকিস্তানে যেভাবে কাবাব তৈরি করা হয় সেভাবে খেতে পারছি, এই ব্যাপারটা কিন্তু একদমই আমার মানে ধারণাই ছিল না। এবং আপনি যে মুসলিম রেস্টুরেন্টে গিয়েছেন সেখানেও কি রান্নার প্রসেসটা বাঙালিদের মতো স্পাইসি? একদমই কাবাবের কথা যেটা বলছি এটা একদমই আমরা যেভাবে মানে কাবাব খেয়ে অভ্যস্ত, শিক কাবাব বিশেষ করে, একদমই ওরকম টেস্ট এবং এত মজার ছিল খাবারটা। সেই সাথে চাইনিজ ফুড বলতে আমরা যেটা বুঝাই আসলে যে চাইনিজ ফুড মানেই হচ্ছে কাঁচা সবজি সিদ্ধ করে খাওয়া, আসলে ব্যাপারটা এরকম না। আমরা যেহেতু একটা সরকারি ট্যুরে গিয়েছিলাম সেখানে আমরা খাবারের বিভিন্ন ধরন দেখেছি। ওরাও কিন্তু অনেক ধরনের মশলা দিয়ে খাবার রান্না করে খায়, ওদের খাবারেরও অনেক ভ্যারাইটি আছে, অনেক এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, ওরা ওদের প্রত্যেকটা ঐতিহ্যকে ধারণ করে, সেই সাথে ওরা ঐতিহ্য নিয়ে গবেষণা করে। ওদের পোশাকের জন্য আলাদা গবেষণা কেন্দ্র আছে, ওদের খাবারের জন্য আলাদা গবেষণা কেন্দ্র আছে, ওদের ট্রিটমেন্ট, ওদের স্থানীয় যে ট্রিটমেন্ট চিকিৎসা ব্যবস্থা, এটা কিন্তু সবাই পুরো ওয়ার্ল্ড জানে যে তিব্বতের চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত। ওদের আকুপাংচার, সেই সাথে বিভিন্ন ধরনের কি বলবো মানে হার্বাল ট্রিটমেন্ট যেটা আমরা বলি, সেই ব্যাপারটা নিয়েও তারা গবেষণা করে। প্রত্যেকটা জিনিস নিয়ে মানে ঐতিহ্যগত যে ব্যাপারগুলো আছে প্রত্যেকটা জিনিস নিয়ে তারা গবেষণা করে, তারা এটাকে ধারণ করে এবং এটাকে কিভাবে আরো আপগ্রেড করা যায়, উন্নত করা যায়, এই জিনিস নিয়ে কিন্তু ওরা অনেক কাজ করে। ধন্যবাদ ঈশ্বর। ঐশী, চীনের ঐতিহ্যবাহী ট্রিটমেন্ট বা মেডিসিন এটা নিয়ে যদি আপনি বলেন, তিব্বতের বিশেষ করে যে তাদের যেটা ইশরাত বলছিলেন, আপনি যদি কিছু যোগ করতে চান। চাইনিজ যে ট্র্যাডিশনাল মেডিসিন সেটা আমরা জানি TCM নামে সেটা পরিচিত বিশ্বজুড়ে, কিন্তু আমরা সেখানে যে জানলাম যে তিব্বতীয় মেডিসিন আবার আরেকটা ধাপ, সেটা আবার আলাদা একটা বিষয়। তো আমরা যখন সেখানে গেলাম, আমরা গিয়ে দেখলাম যে তাদের সেই প্রাচীন যে অনেক কিছু মানে চিকিৎসা পদ্ধতিটা কেমন, আমাদেরকে তারা ঘুরে ঘুরে দেখালেন সব কিছু, কীভাবে আসলে ওষুধগুলো তৈরি করে, কী ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয়, এই যে আধুনিক সময়েও যে সার্জারি করার ক্ষেত্রে তারা কী ধরনের যে ইকুইপমেন্টস ব্যবহার করেন, এবং এই যে তাদের যে টোটাল ট্রিটমেন্টে তাদের সেই প্রাচীন নিয়মটাকে ফলো করে হার্বালকে আসলে তারা ধরে রেখে তারপরে সেটাকে তারা আধুনিক করেছে। আধুনিক যেসব যন্ত্রপাতি দরকার একটা সার্জারি করার জন্য তারা সেইটা ফলো করে এবং আগেরটাও তারা সেটা ধরে রাখে। তো এইটার একটা সমন্বয়, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ এটার একটা সমন্বয় আছে ট্রিটমেন্টের মধ্যে। ওখানকার তাদের যে উপকরণ, সেই র ম্যাটেরিয়ালস কিন্তু বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া এই তিনটা জায়গা থেকে তারা ঔষধি যে উপকরণগুলো নিয়ে যান, এবং সেই সূত্রে কিন্তু তারা বাংলাদেশকে খুব ভালোভাবে চিনেন। এবং আমরা বিশেষ করে মেডিকেল টিমের সঙ্গে কথা বললে তারা কিন্তু খুব আগ্রহী বাংলাদেশে আসার জন্য, বাংলাদেশের মানুষকে কীভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় এবং বাংলাদেশের মানুষকে তারা ট্রিটমেন্ট দিতে চান, তাদের সেই তিব্বতীয় ঐতিহ্যিক মেডিসিন যে সেইটা সম্পর্কে জানাতে চান, তারা কিভাবে সেটা জানাতে পারেন, এই বিষয়ে কিন্তু তারা খুবই আন্তরিক। সব মিলিয়ে আমার কাছে তিব্বতীয় যে মেডিসিন তারা যেভাবে বানায় পুরো প্রক্রিয়া আমরা দেখেছি, তো অসম্ভব আধুনিক, সুন্দর এবং খুব মানে অথেন্টিক মনে হয়েছে আমাদের কাছে সবকিছু মিলিয়ে। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ ইশরাত এবং ঐশী। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আজ আমরা তিব্বত বা সিচাংয়ের এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাংবাদিক বন্ধুদের অসাধারণ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরল এক নতুন তিব্বতকে। রহস্য আর ঐতিহ্যের এই ভূমি আমাদের যে ধারণা দিল তা আজ সমৃদ্ধ হলো, আমাদের ধারণা আরও সমৃদ্ধ হলো এবং নিশ্চয়ই আমরা এই বর্ণনার মাধ্যমে বা এই অনুষ্ঠানের মাধ্যমে চাই চীনের তিব্বতকে সচক্ষে একবার দেখতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।